ঢাকার পল্টন এলাকা মৌসুমি ফল যেমন পাওয়া যায়, তেমনি দেশ বিদেশের চেনা অচেনা বাহারি সব ফলই এখানে মেলে। আমজাদ সরকারি চাকরিজীবী। অফিস থেকে বাড়ি ফেরার পথে এখানেই ছোট্ট একটা বিরতি নেন তিনি। ফলের দোকানে ঢুমারা তার প্রতিদিনের অভ্যেস। আসলে আম ডাক্তারের পরামর্শেই খাচ্ছি আমরা, কারণ আমের ভিতরে অনেক গুণাগুণ আছে, পুষ্টি আছে। ফল কি জিনিস, এর পুষ্টিগুণ কেমন, শিক্ষিত অশিক্ষিত ভেদে সবাই এর গুরুত্ব বোঝেন, কম বেশি সবাইও কেনেন। যেমন কেনেন আমজাদ। ডাক্তার তাকে বেশি বেশি ফল খেতে পরামর্শ দিয়েছেন। ভিটামিন, মিনারেল, এনজাইম, প্লান্ট ফাইটোকেমিক্যাল সহ নানা ধরনের প্রাকৃতিক উপাদান থাকে ফলে, যা মানুষের জন্য খুবই উপকারী। যে কোনো ফলই যদি আপনি খান, সেটাই কিন্তু আমাদেরকে অনেক ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে। প্রাচীনকালে যখন ওষুধ আবিষ্কার হয়নি, তখন অসুখ হলেই মানুষ ফল খেত, বিশেষ করে যারা হার্টের সমস্যায় ভুগতেন। কবিরাজরা তাদের বেশি বেশি করে আপেল খাওয়ার পরামর্শ দিতেন। ফল যে ওষুধের চাইতে অনেক বেশি ক্ষমতাধর, তা একজন চিকিৎসকের কাছে গেলেই সহজেই বোঝা যায়। ওষুধ লেখার পাশাপাশি নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আমাদের দেশের চিকিৎসকরা। তবে আমাদের দেশে জনসংখ্যার যে আকৃতি, তাদের ফলের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকে কখনোই তা পূরণ পায় না। আর তার ফলে স্বভাবতই ফলের যে পুষ্টিগুণ, তা থেকে বঞ্চিত থেকে যায় মানুষ, বিশেষ করে গরিব ঘরের সন্তানরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পরিসংখ্যান বলছে, বছরে প্রায় 20 লাখ টন ফল উৎপাদন করতে পারে বাংলাদেশ। চাহিদা যেখানে 400 টনেরও বেশি, সেখানে বিদেশ থেকে আমদানি করা হয় 220 টন ফল। তারপরও ঘাটতির ঘর অনেক লম্বা থেকে যায়। অঙ্কের হিসেবে তা 180 টনের মতো। বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যান বলছে, ফল ব্যবসায়ীরা প্রতি বছর গড়ে প্রায় 1000 কোটি টাকা মূল্যের তাজা ও শুকনো ফল আমদানি করে থাকে। এগুলা মূলত আমরা আমদানি করি আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স, ইতালি, ভারত, ভুটান, পাকিস্তান। এতগুলো আমদানির হিসেব। এবার আমরা নজর দিতে চাই নিজের ঘরের দিকে। জাতিসংঘের অনেক পরিসংখ্যান তথ্য দিচ্ছে, সারা বিশ্বের 10টি শীর্ষ আম উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 8-এর ঘরে। তাদের হিসেবে প্রায় 9 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয় বাংলাদেশে। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেই 19 লাখ আম গাছে ফলন হয় প্রায় 2 লাখ মেট্রিক টন। প্রতি জনের 150 গ্রাম করে ফলের খাইতে হয়। সেই হিসাবে আমাদের দেশে যে উৎপাদন হয় মাত্র মাথাপিছু 40 গ্রাম। এখন যে আমের এই যে নানান কথা শোনা যাচ্ছে, আমে এই বীজ দেয় সেই বীজ দেয়, এই বিষয়ে কি একটা জানা আছে? আমি আসলেই কিনি না, ভয়ে কিনি না। মানে টাকা দিয়ে ফরমালিন কিনে নিলাম। ফরমালিনের ভয়ে এগুলি কেউ কিছু খায় না। যে ফলের চেহারা দেখে জিভে জল আসে, যে ফলের গন্ধে মৌ মৌ করে আমাদের চারপাশ, সেই মধুর আমে এখন বিষের আতঙ্ক। আতঙ্কের বড় কারণ, ধাপে ধাপে এখন ব্যবহার করা হয় কীটনাশক। ফল পাকাতে ব্যবহার করা হয় ইথোফেন, ক্যালসিয়াম কার্বাইড। আর দীর্ঘ সময় তরতাজা রাখতে ব্যবহার করা হয় ফরমালিন। যে কেমিক্যাল মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, সেই কেমিক্যাল খাবারের সাথে ঢুকে পড়ছে আমাদের পেটে। সর্বনাশ এইসব কীটনাশক আর বিষের ব্যবহার বন্ধে অবশেষে কঠোর অবস্থানে গেছে সরকার। ফরমালিনযুক্ত ফলের প্রবেশ ঠেকাতে ঢাকার গাবতলী, পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ির সাইনবোর্ড, ডেমরার চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাটের ওয়াইজ ঘাট, আবদুল্লাপুর ও ধৌর ব্রিজে 8টি চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির তথ্য বলছে, অভিযানের প্রথম দিনেই ঢাকায় প্রবেশ করে 313টি ফল বহনকারী ট্রাক। চেকপোস্টের পরীক্ষায় আম, জাম, লিচু, খেজুর, কলা, আনারস, মাল্টা, আঙ্গুর ও পেঁপের মধ্যে ফরমালিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ফরমালিন মেশানোর অভিযোগে ধ্বংস করা হয় প্রায় 3000 মন আম, 800 মন জাম, 6 লাখ লিচু, 3.5 মন মাল্টা এবং 12 মন পেঁপে। টাকার হিসেবে একদিনেই বুলডোজারের নিচে চাপা পড়ে যায় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের মৌসুমি ও আমদানি করা ফল। যতক্ষণ পর্যন্ত না ফরমালিনে সন্তোষজনক পর্যায়ে ফুডের এই যে বিশুদ্ধ ফল আমরা না খাই, সে পর্যন্ত আমাদের এই অভিযানটা চলবে। আমরা আগেই দেখেছি অভ্যন্তরীণ উৎস থেকে
কতটুকু যোগান দিতে পারি আমরা, আর কতটুকু আমদানি করা হয়, আর বাস্তবে কতখানি ঘাটতি থেকে যায়। চাহিদা আর সরবরাহের এই বাস্তবতার মধ্যেই অভিযানে কোটি কোটি টাকা মূল্যের ফল ধ্বংস করা হয়, আর তাতে ক্ষতির মুখে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা। মৌসুমি ফল ব্যবসায় বিনিয়োগ করা পুরো টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। কেন আমরা কিনে আনবো, আমাদের জিনিস নষ্ট করবে কেন? ফরমালিন বিরোধী অভিযান যখন চলছিল, ঠিক তখনই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা তার বিরুদ্ধে মিছিল সমাবেশ বের করে, আর ঢাকার ফল ব্যবসায়ীরা ডেকে বসে ধর্মঘট। বন্ধ হয়ে যায় ঢাকার অধিকাংশ ফলের দোকান। তখনই ফরমালিন শনাক্তকারী মেশিন আর ডিএমপির অভিযান নিয়ে প্রশ্ন তোলে ফল ব্যবসায়ী সমিতির নেতারা। যেই যন্ত্রটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় সেটাই যদি ভেজাল হয়, তো ভেজাল তো জীবনে মুক্তি হবে না। ফরমালিন নিয়ে সমাজে এমনই এক পারসেপশন তৈরি হয়ে আছে যে ধর্মঘটের সময় এই ব্যবসায়ী নেতার কথায় আশ্বস্ত হতে পারিনি আমরাও। তাই খোলা বাজার থেকে ফল কিনে নিজেরাই পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেই আমরা দেখতে চেয়েছি আসলেই ফল তাদের কথা মতো নিরাপদ নাকি বিষে ভরা। ঢাকার এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়, এই আমের দোকান থেকে নানা জাতের কয়েক কেজি আম কিনলাম আমরা। এটা কত করে কেজি? 120। তারপর শাহবাগ এলাকা থেকে কিনে নিলাম জাম, আপেল, আঙ্গুর, কলা, মাল্টা ও আনারস। সবগুলো ফল নিয়ে আমরা হাজির হব ঢাকার এলিফ্যান্ট রোডের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট সায়েন্স ল্যাবে। ফরমালিন পরীক্ষার জন্য নমুনা হিসেবে জমা দিলাম আম, জাম, আঙ্গুর, আনারস, আপেল ও মাল্টা। ইথোফেনের জন্য জমা দিলাম আম, আর ক্যালসিয়াম কার্বাইড পরীক্ষার জন্য দিলাম কলা। ফলাফল হাতে পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 3 দিন। পরীক্ষার প্রতিবেদন হাতে এলেই বোঝা যাবে ব্যবসায়ীরা কি পরিমাণ ফরমালিন, ইথোফেন কিংবা কার্বাইড মিশিয়েছে। সেই রিপোর্ট এবং তার ফাইন্ডিংস কি, অবশ্যই তা আমরা জানব এবং জানাবো আপনাদের। তবে তার আগে যেতে হবে একটা বিরতিতে। ফলাফলের জন্য অপেক্ষা না করে আমরা দেখে নিতে চাই মুকুল থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত কৃষকেরা কিভাবে আমের যত্ন নেন। সেই আম বাজারে নেয়ার পথে কোথায়, কিভাবে, কোন কোন পথে বিষাক্ত হয়ে পড়ে তা নিজের চোখে দেখতে চাই আমরা। আর তাই কৌতূহলী মন আমাদের টেনে নিয়ে গেল আমের রাজধানী রাজশাহীতে। আমবাগানের পরিচর্যায় ব্যস্ত আবু বক্কর। বাবার হাত ধরেই এই পেশায় আসেন তিনি। খুব কাছ থেকে দেখেছেন কিভাবে মুকুল থেকে শুরু করে পাকা পর্যন্ত আমের পরিচর্যা করতে হয়। এবার কি কি আমের চাষ আপনি করছেন? আমি খিরসাপাত করেছি, ওখানে আমার লখনা আছে, তারপরে আশিনা আছে, ফজলি আছে, বিভিন্ন জাতের আম আছে। মুকুল থেকে পরিপূর্ণ আম হওয়া পর্যন্ত 3টি ধাপে 6 বার গাছে কেমিক্যাল স্প্রে করে থাকে কৃষকেরা। এটাই এখানকার নিয়ম। প্রথম ধাপে স্প্রে করা হয় হপার বা শোষক প্রকার আক্রমণ থেকে বাঁচার জন্য, দ্বিতীয় ধাপে অ্যানথ্রাকনোজ থেকে বাঁচার জন্য, আর তৃতীয় ধাপে স্প্রে করা হয় গুটি আম ঝরে পড়া ঠেকাতে। এমনি করে 6 বার স্প্রে করার পরামর্শ দেন কৃষিবিদরা। এগুলো কি করা যাবে, কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না, সেই বিধি অনুসরণ করে যদি কোনো কৃষক উৎপাদন করেন সেটি দোষের কিছু নয়। ফল ব্যবসায়ীরা এখন আর আম কেনেন না, কেনেন পুরো আমের বাগান। গাছ থেকে ফলন বেশি পেতে ব্যবহার করেন চোরাই পথে ভারত থেকে আসা হরমোন জাতীয় কেমিক্যাল কালটন, ইন্ডোসিল ও শক্তি। এমনকি যে গাছে স্বাভাবিকভাবে আম ধরে না, এইসব কেমিক্যাল দেওয়ার পর সেই গাছেও প্রচুর পরিমাণে আমের ফলন হয়। এতে গাছের আয়ু যেমন কমে যায়, তেমনি এই গাছের আম খেয়ে কমে যায় মানুষের আয়ুও। 4 বছরের জন্য কিনে এলেন, 4 বছর হয়তো হরমোন দিয়ে প্রচুর পরিমাণ মুকুল মানে নিয়ে আম নিলেন, এরপরে বাগান নষ্ট হোক বা যা হোক এটার জন্য কিন্তু সে তার দায় নিতে চায় না, কিন্তু পরবর্তীতে যিনি মালিক তিনি কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়।
বহু আগে থেকেই এই হরমোন জাতীয় কেমিক্যালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হলেও এই কেমিক্যাল বেচাকেনা বন্ধ হয়নি এখনো। বাস্তব অবস্থা জানতে বাজার থেকে সরাসরি কেমিক্যাল কিনে যাচাই করে দেখতে আমরা চলে যাই রাজশাহীর বানেশ্বর বাজারে। আমের ওষুধ আছে কত করে দাম? এক ফাইল। এটা দেওয়ার নিয়মটা কি? যেখানে আম কিনছেন বা যার সাথে ওরাই সব জানে। নিষিদ্ধ এই কেমিক্যাল পেতে কোনো রকম কষ্টই করতে হয়নি আমাদের। খুব সহজে কিনে ফেললাম হরমোন জাতীয় কেমিক্যাল ইজিয়া। নিষিদ্ধ এই কেমিক্যাল কোথায় পেলেন তিনি? নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেমন করে খোলা বাজারে বিক্রি করছেন এমন প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে গেলাম ব্যবসায়ীর দরজায়। কিন্তু এরকম ক্ষেত্রে যা হয় এখানেও তাই হলো। সব কিছুই অস্বীকার করে বসলেন তিনি। তবে আম পাকানোর জন্য আপনার একটা হরমোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন দেওয়া সব আম পাকায়। কি ভিটামিনটা কি? ওই যে সব হারভেস্টার বেশ কি পাওয়া যায়। ওগুলো আপনার বেচেন না? না না, কিছুই বেচেন না। তিনি স্বীকার করুন আর নাই করুন, আমাদের চোখে ধরা পড়েছে নিষিদ্ধ কেমিক্যাল কেনাবেচা করেন তিনি। আর আম ব্যবসায়ীরা এখান থেকে খুব সহজেই হাতের মুঠোয় পেয়ে যায় ক্ষতিকর কেমিক্যাল। এক বোতল কেমিক্যাল নিমিষেই ছড়িয়ে যাচ্ছে লাখো লাখো আমের ওপর। ভেজাল বিরোধী অভিযানে যখন এইসব আম ধরা পড়ে তখন সহজ পথের দিকে এগিয়ে যান আমাদের দেশের ম্যাজিস্ট্রেটরা। চিন্তার সুযোগ না দিয়ে সহজেই ধ্বংস করে ফেলেন দামি দামি সব ফল। আর আমরা মিডিয়ার কর্মীরা কোন রকম বিশ্লেষণী প্রশ্ন ছুড়ে না দিয়ে তাদের কৃতিত্বের অভিযান ফলাও করে প্রচার করে ফেলি। কিন্তু এই ম্যাজিস্ট্রেটরা যে কেমিক্যালের উৎসস্থলে অভিযান করেন না সেই প্রশ্ন তুলতে ভুলে যাই আমরা। অথচ দোকানে অভিযান চালিয়ে কেমিক্যাল নষ্ট করলেই বেঁচে যেত লাখ লাখ টাকার আম। এইবার আমরা দেখতে চাই ক্রেতাদের কাছে কোনটি প্রিয়, কেমিক্যাল যুক্ত নাকি কেমিক্যাল মুক্ত আম। রাজশাহীর অন্য কৃষকের মতো আম বাগান বিক্রি করে দেননি আম চাষি আবু বক্কর। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী গাছে কেমিক্যাল ব্যবহার করেন তিনি। বিষমুক্ত হওয়ার পরই তিনি গাছ থেকে আম পেড়ে আনেন। আমি যেন আম পাকতেছে এটা মানুষে খাবে, আমিও খাবো, বিধায় নামাইতেছি। অনেকে আগে কার্বাইড দিচ্ছে, অন্যান্য কথা দেয়, জিনিস দেয়, সেটা তো আমি তো দেই না। এই বিষমুক্ত আম আজ বাজারে নিয়ে যাবেন আবু বক্কর। আমরাও তার সাথে রওনা হলাম রাজশাহীর সবচাইতে বড় আমের বাজার বানেশ্বরে। আমের বাজার ঘুরে আম বেচাকেনার দৃশ্য দেখতে থাকলাম আমরা। এর মধ্যেই কথা হলো আরেকজন কৃষকের সাথে, যিনি আবু বক্করের মতো বিষমুক্ত আম নিয়ে এসেছেন বাজারে। আমরা যদি ওষুধ না দিই আম বাজারে এসে দাম পাবো না। না, এই যে আমের পাউডার আসতেছে না, আমের কালার হচ্ছে না। আর মেডিসিন দিলে কি? মেডিসিন দিলে এই যে আমরা দেখেন, এই দেখেন পাউডার, আমের গায়ে যে পাউডারের ভাব, এই যে সাদা যে পাউডারের ভাব, এই যে এইগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমটা না। তার মানে ছোট ছোট কালো দাগ থাকলে আম কেনেন না ব্যবসায়ীরা। আমের চেহারা যত চকচকে বিক্রি তত ভালো। এই কারণেই আমের চেহারা চকচক করে তুলতে ব্যবসায়ীরা ব্যবহার করেন এক ধরনের বিশেষ কেমিক্যাল। এখানে আমরা অর্থাৎ ক্রেতারাও অনেকখানি দায়ী। চকচক করলেই যে শোনা হয় না, আমরা অতি প্রচলিত সেই পুরনো প্রবাদের কথা বেমালুম ভুলে বসে থাকি। বানেশ্বর বাজারের বড় আম ব্যবসায়ী আতাউর রহমান কৃষকদের কাছ থেকে আম কিনে মজুত করেন আড়তে। এত আম কিভাবে সংরক্ষণ করেন আতাউর রহমান? তো এই যে আমরা দেখছি পেকে গেছে, তা নষ্ট হয়ে যাবে না? না না, আমরা 4 দিন পর জাগ দিয়ে গেলাম, জাগ দিয়ে। রাত তখন 1টা। গভীর রাতে সবাই যখন ঘুমে তখন সজাগ কেবলমাত্র আম ব্যবসায়ী। তার কর্মকাণ্ড দেখতে আমরা হাজির হলাম এই গুদাম ঘরের ভিতর। পচনের হাত থেকে রক্ষা পেতে আমে ফরমালিন মেশানো শুরু করলেন তিনি।
এটা আমরা ফর্মালিন মারছি। ফরমালিন তো বিষ, সেটা এইগুলো খাইলে তো ক্ষতি হয়। ক্ষতি হয়, তারপরেও কেন মাখাচ্ছেন? আমাদের তো ব্যবসা বাঁচাতে হবে আর কি। আম ব্যবসায়ী আতাউর রহমান শুধু আম কিনেন না, বাগানও কিনে নিয়েছেন অনেক। গাছে মুকুল আসার আগ থেকেই তিনি কম দামে বাগানগুলো লিজ নিয়ে নিয়েছেন। 2-3 দিন পরই গাছের আমগুলো বাজারে তুলবেন তিনি, বিক্রি করবেন চড়া দামে। আমের রং আর চেহারা আকর্ষণীয় করে তুলতে বাগানের নিবিড় পরিচর্যায় ব্যস্ত তার কর্মচারীরা। গাছে যে কেমিক্যাল স্প্রে করা হচ্ছে সেই কেমিক্যালের নাম জানা নেই তাদের, যেন কর্তার ইচ্ছায় কর্ম চালিয়ে যাচ্ছেন তারা। এগুলো কি চাচা, এগুলো কি দিচ্ছেন? বিষ, এগুলো পাউডার। বিষ পাউডার। এগুলো দিলে কি হয়? আমার কালার হয়। যখন বুঝতে পারলেন তার স্প্রে করার দৃশ্য ক্যামেরায় বন্দি করছে, তখনই সতর্ক হয়ে গেলেন তারা, বন্ধ করে দিলেন গাছে স্প্রে করা। আতাউর রহমানদের মতো ব্যবসায়ীরা এমন বিষযুক্ত আম পাঠিয়ে দেন সারা দেশে। আমে বিষ মিশিয়ে হয়তো মোটা অঙ্কের টাকা ঢুকছে তার পকেটে, কিন্তু এইসব আমকে সাধারণ মানুষের পেটে কি ঢুকে যাচ্ছে সেটি চিন্তা করবার মতো সময় তার নেই। তার দরকার টাকা। কৃষক এবং ভোক্তার মাঝখানে থাকা এইসব ব্যবসায়ীদের সচেতন করে তুলবার সময় এসেছে এখন। আমাদের 3 দিনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার প্রতীক্ষায় আমরা। পরীক্ষা নিরীক্ষায় গভীর মনোযোগ সায়েন্স ল্যাবরেটরির এই বিজ্ঞানী। রিপোর্ট হাতে পাওয়ার আগে আন্দাজ করা কঠিন আমে আসলেই কি আছে কি নেই। 3 দিন আগে পরীক্ষা করতে দেয়া 7টি ফলের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছে গেছে। আমরা দেখে নিতে চাই কোন ফলে কি পরিমাণ কেমিক্যাল এবং ফরমালিনের উপস্থিতি পাওয়া গেল। রিপোর্ট হাতে নিয়ে আমরা একটু অবাকই হলাম। বাজারে প্রচলিত যে পারসেপশন, এর একদম উল্টো চিত্র উঠে এলো রিপোর্টে। আসার কথা হলো খোলা বাজার থেকে কেনা আমের মধ্যে ফরমালিন কিংবা ইথোফেন কোনোটারই অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। আর জামের মধ্যে কোনো ফরমালিন খুঁজে পাননি সায়েন্স ল্যাবের বিজ্ঞানীরা। এমনকি আঙ্গুর, আনারস, আপেল ও মাল্টার মধ্যেও ক্ষতিকর কোনো কেমিক্যাল কিংবা ফরমালিন থাকার প্রমাণ পাওয়া যায়নি কলার মধ্যে ক্যালসিয়াম কার্বাইডও। ফরমালিন, ইথোফেন, কার্বাইড কোনো কিছু নাই, কোনো ফলে কিছু নেই। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের গত 1 মাসের পরিসংখ্যানেও একই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সময়ের 122টির নমুনা পেয়েছে সংস্থাটি, কিন্তু কোনোটাতেই পাওয়া যায়নি ফরমালিন। ফর্মুলা যদি থাকে ওই বইয়ের সারফেসে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে এই ফরমালিনটা এটা গ্যাস, এটা সূর্যের তাপে এটা পরে কি ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউন হয় এটা ফরমেট তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, তার ফলে ওইটা আর তখন গায়ে থাকে না। ইংরেজি খবরের কাগজ ডেইলি স্টার একটি খবরের শিরোনাম দিয়েছে 40% ফুড পয়জনাস, অর্থাৎ 40% খাদ্য বিষাক্ত। এই খবরের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে রিট করেন আইনজীবী কাজী মাইনুল হাসান। তারপর আদালতের নির্দেশে খোলা বাজার থেকে 6টি নমুনা সংগ্রহ করে আমাদের একমাত্র মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই নিজস্ব ল্যাবরেটরিতে আন্তর্জাতিক এওসি পদ্ধতিতে 6টি নমুনা পরীক্ষা করে কোনো ফরমালিন পায়নি সরকারি প্রতিষ্ঠান। এটাই যদি সত্য হয় তাহলে আমাদের তো আর আমরা সবাই খুশি হওয়ার কথা, কিন্তু সেই রকম শঙ্কামুক্ত বা খুশির জায়গা আমাদের এখনো তৈরি হয়নি, আস্থার জায়গা তৈরি হয়নি। রিট আবেদনকারী আইনজীবী বিএসটিআই এর এই রিপোর্টকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন, কিন্তু সায়েন্স ল্যাবে করা আমাদের রিপোর্টেও কোনো কেমিক্যালের উপস্থিতি খুঁজে পাইনি আমরা। সরকারি প্রতিষ্ঠানের দেয়া এই রিপোর্ট বক্তব্যের সূত্র, আমাদের কথা বলার ভিত্তি। উচ্চ আদালতের নির্দেশে পরীক্ষার ফলাফলে ফরমালিন খুঁজে পায়নি বিএসটিআই, কিন্তু চেকপোস্টে প্রতিদিনই ফরমালিন খুঁজে পাচ্ছে পুলিশ। অন্যদিকে বাজারে অভিযান চালিয়ে ফলে, মাছে, সবজিতে ফরমালিন খুঁজে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট। বৈজ্ঞানিক রিপোর্ট বলছে ফরমালিন নেই, পুলিশ ম্যাজিস্ট্রেট খুঁজে পাচ্ছে ফরমালিন। সব মিলিয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতি। কোনটিকে বিশ্বাস করব আমরা? সায়েন্স ল্যাব, বিএসটিআই এর মানদণ্ড, নাকি আইন শৃঙ্খলা আর প্রশাসনের মেরুদণ্ড বলে বিবেচিত ম্যাজিস্ট্রেটকে?
এই জটিল প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে বের করতে হবে আমাদেরকে। আমরাও জানতে চাই কোনটি সঠিক, কোনটি সঠিক নয়। ফিরছি আরো একটি বিরতি নিয়ে। চারদিকে শুধু খাবারে ফরমালিন নিয়েই হইচই, কিন্তু দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে আরো অনেক ক্ষতিকর কেমিক্যাল। যেমন ধরা যাক ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং সীসার কথা। সেই সব ক্ষতিকর কেমিক্যালের অস্তিত্ব খুঁজে পেয়েছে সরকারেরই 7টি প্রতিষ্ঠান। সেই দিকেও আমরা নজর দিতে চাই। আর ফরমালিন শনাক্তকরণ নিয়েই যখন প্রশ্ন উঠেছে, তখন আরও একটি মৌলিক প্রশ্ন তৈরি হয়েছে ফরমালিনের আমদানি নিয়ে। 2013 সালে এক প্রজ্ঞাপন জারি করে সরকার সব ধরনের ফরমালিন আমদানি নিষিদ্ধ করে দেয়। প্রজ্ঞাপনে বলা আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া গবেষণার কাজেও কেউ ফরমালিন আমদানি করতে পারবে না। অথচ এমন কঠিন শর্তের ফাঁক ফোকর দিয়েও ফরমালিন চলে আসছে দেশের ভেতরে। চলছে অবাধে বাণিজ্য। ফরমালিন আমাদের জাতীয় জীবনে সত্যি এক আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আমাদের শুনিয়েছেন আশার বাণী। যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করে আইন পাশের উদ্যোগের আগাম খবরও দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত 17 জুন জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বলেছেন, গত 4 বছরে প্রায় 1074 টন ফরমালিন আমদানি করা হয়েছে। সেই সাথে তিনি গবেষণার কাজে আমদানি করা ফরমালিন আমদানিকারক 38টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেন জাতীয় সংসদে। এই 38টি প্রতিষ্ঠান ছাড়া আর কেউ ফরমালিন আমদানি করে কিনা সেই তথ্য জানতে আমরা হাজির হলাম আমদানি রফতানি অধিদপ্তরে। কিন্তু এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কোনো কর্মকর্তা। আমি তো না কথা বলা। আমরা নিজেদের মতো করে খোঁজ দিতে গেলাম ঢাকার কমলাপুর শুল্ক বিভাগে, কিন্তু গত 1 বছরে কোনো ফরমালিন আমদানির তথ্য সংরক্ষণ করা নেই এখানে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গত 5 মাসে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি হয়েছে মাত্র 19 কেজি ফরমালিন। অবাক করার মতো তথ্য এটি। হঠাৎ করে যেন বাজারে চাহিদা কমে গেছে ফরমালিনের। আসলেই কি তাই? আসল তথ্য আরো ভয়ঙ্কর। সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী কেমিক্যালের নাম বদলে প্যারা ফরমালডিহাইড নাম দিয়ে গত 1.5 বছরে বাংলাদেশে নিয়ে এসেছে 17,000 টন ফরমালিন। নাফিজা কেমিক্যাল বাইরে থেকে দেখলে মনে হবে প্রতিষ্ঠানটি বন্ধ, কিন্তু ভেতরে চলছে কেমিক্যাল বেচাকেনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট অতুল মণ্ডল অভিযান চালিয়ে উদ্ধার করেছেন 40 ড্রাম ফরমালিন, কিন্তু সব ক্ষেত্রে যা হয় এখানেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিষ্ঠানের মালিক মামুনুর রশিদ ও রিয়াজুল রশিদ রয়ে গেছেন ধরাছোঁয়ার একদম বাইরে। অদ্ভুত ব্যাপার হলো, কেমিক্যাল আমদানির কোনো রকম লাইসেন্সই নেই এই প্রতিষ্ঠানটির। তারপরও দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা। এখন টনক নাড়াতে অভিযানে নামেন ম্যাজিস্ট্রেট। দুইটা কোম্পানির একটার কোনো ট্রেস করতে পারিনি আমরা এখন, যে এটা কোথায়। আরেকটা কোম্পানি যেটা ট্রেস করেছি সেটাই হলো আপনার এই নাজিফা কেমিক্যাল। ফরমালিন নিয়ে যে বিভ্রান্তকর পরিস্থিতি আজ সারা দেশে তৈরি হলো, তার জন্য আমরা সকলেই কম বেশি দায়ী। মূল জায়গায় হাত না দিয়ে আমরা হাত দিয়ে ফেলেছি ভুল জায়গায়। সেই ভুলের মাসুল গুনতে এখন খোঁজা হচ্ছে শনাক্ত করার পদ্ধতি। আমরাও সহজ করে বুঝে নিতে চাই তা, এবং জানাতে চাই আপনাদের। খাবারে ফরমালিন শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নেয়া এবং বিষাক্ত খাবার ধ্বংস করতে সরকারের 2টি সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। একটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI, অন্যটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর কদিন আগে তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পুলিশ। এইবার আমরা দেখে নিতে চাই সরকারের কোন কোন প্রতিষ্ঠান কি কি পদ্ধতিতে খাবারে ফরমালিন শনাক্ত করে থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি এই অধিদপ্তরের কর্মকর্তারা। তবে ক্যামেরার আড়ালে জানিয়েছেন ডিজিটাল ফর্মালডিহাইড মিটার, ফর্মালডিহাইড সোয়াব ডিটেক্টর, ফর্মালডিহাইড ডিপস্টিক, ফর্মালডিহাইড ডিটেকশন কিট দিয়ে তারা ফরমালিন শনাক্ত করে থাকেন। এছাড়া ক্রোমোটিক অ্যাসিডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে ফলমূল পরীক্ষা করে থাকে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে ফর্মালডিহাইড মিটার,
যেটি নিয়ে এখন প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI নিজস্ব ল্যাবে আন্তর্জাতিক AOSC পদ্ধতিতে খাবারে ফরমালিন শনাক্ত করে প্রতিষ্ঠানটি। তবে পুলিশের ভরসা একমাত্র ফর্মালডিহাইড মিটার জেড 300। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট GCMS পদ্ধতিতে খাবারে ফরমালিন পরীক্ষা করে প্রতিষ্ঠানটি। মাছ ও দুধে ফরমালিন শনাক্ত করতে একটি কিট তৈরি করতে পারলেও ফলমূলে ফরমালিন শনাক্ত করার কিট তারা চেষ্টা করেও তৈরি করতে পারেনি। ফর্মালডিহাইড মিটারের কার্যকারিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এই কর্মকর্তাও। ফলে কিন্তু নিজস্ব কিছু ফরমালিন থাকে, ফলে থাকে, মানুষের শরীরে থাকে, কাজে যেটা থাকবে ওটা আমাকে লিমিট জানতে হবে যে টেস্টটা পেলাম এটা আদৌ ফলে নিজস্ব আছে নাকি এক্সট্রাভাবে দিল। ফর্মালডিহাইড মিটার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ফরমালিন শনাক্তকরণ এই যন্ত্র বাতিলের দাবি তুলেছেন ফল ব্যবসায়ীরা। তাদের দাবি এটা প্রাকৃতিকভাবে বাতাসে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র। এটা এয়ার চেক করার জন্য বাষ্পতে ফরমালিন আছে কিনা বিভিন্ন ওষুধ ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে ওদের ওয়েবসাইটে দেখেন ওরা কিসের জন্য মেশিনটা বানালো আর মেশিনটার দিয়ে কি কাজ হচ্ছে আমাদের দেশে। আমাদের জোরালো দাবি নিরপরাধী মানুষ যেন এই মেশিনের কারণে শাস্তি না পায়। এমনকি একজন ব্যবসায়ী ব্যাপারটির সত্যতা যাচাই করার জন্য যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে অনলাইনে কথাও বলেছেন। সেই কর্মকর্তা ব্যবসায়ীকে জানিয়েছেন এই যন্ত্র খাবারে ফরমালিন শনাক্তকারী যন্ত্র নয়। এনভায়রনমেন্টাল সেন্সর কোম্পানির ওয়েবসাইটেও একই তথ্য দেখতে পেলাম আমরা। অথচ যন্ত্রটিকে ফরমালিন শনাক্তকরণে আধুনিক ও গ্রহণযোগ্য বলে দাবি করলেন পুলিশ। 2012 সালের এপ্রিল থেকে যে মেশিন চালু আছে বা চলছিল সেখানে এখন 2014 সালে একই মেশিন এসে নষ্ট হয়ে গেল কিভাবে বা অকার্যকর হয়ে গেল কিভাবে, সেটা আমার মনে হয় যথেষ্ট উদ্দেশ্যপূর্ণোদিত এবং সেটা আমাদের এই যে অভিযানকে প্রশ্নবিদ্ধ করে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। পুলিশের মতো ফল ধ্বংসকারী এই ম্যাজিস্ট্রেটেরও একই রকম দাবি। এখন যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান এই যন্ত্রকে ভিত্তিহীন হিসেবে প্রমাণিত করে তাহলে এই কোটি কোটি টাকার ফল মাছ ধ্বংসের দায়ভার কে নেবে? দায়ভার আসলে জনস্বার্থে যে কাজ করা হয় এবং সরল বিশ্বাসে কৃতকরণ যে কাজগুলো রয়েছে সেটার জন্য আমাদের সংবিধানেও আমাদের জন্য এটাকে হালাল বলে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, সংবিধানেও এটা রক্ষা কবচ হিসাবে যে এই কাজের কোনো দায়ভার নেই। ঠিক আছে, ফরমালিন বিরোধী অভিযান, ফরমালিন শনাক্তকারী মেশিন সব কিছুই যখন বিতর্কের কাঠগড়ায় তখন নতুন করে অনুসন্ধানের প্রয়োজন দেখা দেয় আমাদের মনে। আমরা দেখতে চাই নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে দেশের ভেতরে ঢুকে পড়ছে ফরমালিন, কারা আছে এর পেছনে, আর খাবারের মধ্য দিয়ে এই ফরমালিন মানব দেহে ঢুকে কি কি ক্ষতি করছে আমাদের। সব প্রশ্নের উত্তর নিয়ে নতুনভাবে হাজির হতে চাই আমরা। তবে তা নিবিড়ভাবে অনুসন্ধানের জন্য আরো কিছু সময় প্রয়োজন আমাদের। আমরা কথা দিচ্ছি ফরমালিন গ্রহণের পরবর্তী ফলাফল নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আপনাদের প্রতীক্ষায় থাকার বিনীত অনুরোধ জানাচ্ছে ইনভেস্টিগেশন 360 টিম। ফরমালিন নিয়ে আপনাদের কাছে আরো বিশদ, আরো ইনডেপথ কোনো তথ্য থাকলে আমাদের নির্ধারিত টেলিফোন নাম্বারে কল করে জানাতে পারেন সরাসরি 017-7777-8360। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।